আমার ব্যক্তি নাগরিকের তথ্য নিয়ে কেউ ব্যবসা করতে না পারে, কেউ তার নিরাপত্তা হরণ করতে না পারে। গুম, খুন সব বিভিন্ন ধরনের যে অপরাধের বিস্তৃতি দেখি, এই বিস্তৃতির পিছনে ব্যক্তিগত তথ্যের অপব্যবহারকে অনেকাংশে দায়ী করা যায়। এই যে অনধিকার চর্চা, এখান থেকে মুক্ত করতে হবে। যদি না মুক্ত করতে পারি, তাহলে ডিজিটাল গভর্নেন্সে আমরা আমাদের নাগরিকদেরকে অনিরাপদ রাখবো। সংরক্ষণ, বিনিময়, প্রক্রিয়াজাতকরণ, এই চারটা কাজ যদি কর্তৃপক্ষ করে, কোনো প্রতিষ্ঠান করে অন্য প্রতিষ্ঠানের সাথে, তাহলে আমরা বলেছি ওভারসিইং অথরিটি হিসাবে কর্তৃপক্ষে যে একটা কমপ্লায়েন্স রচনা করে দিবে, এই কমপ্লায়েন্সটা মানতে হবে। এটা এই জন্য মানতে হবে যে যাতে আমার ব্যক্তি নাগরিকের তথ্য নিয়ে কেউ ব্যবসা করতে না পারে, কেউ তার নিরাপত্তা হরণ করতে না পারে। এবং এই ঘটনাগুলো বাংলাদেশে বিগত সময়ে হয়েছে। আজকে আমরা গুম, খুন সব বিভিন্ন ধরনের যে অপরাধের বিস্তৃতি দেখি, এই বিস্তৃতির পিছনে ব্যক্তিগত তথ্যের অপব্যবহারকে অনেকাংশে দায়ী করা যায়। আমরা দেখেছি আমাদের এখানে কোরিয়ার কোম্পানির কাছ থেকে ব্যক্তির জিও লোকেশন নিয়ে সেখানে তাকে গ্রেফতারের ঘটনা ঘটেছে। আমাদের নাগরিকদেরকে এই অপব্যবহার এবং তথ্যের উপাত্তের এই এই যে অনধিকার চর্চা, এখান থেকে মুক্ত করতে হবে। যদি না মুক্ত করতে পারি, তাহলে ডিজিটাল গভর্নেন্সে আমরা আমাদের নাগরিকদেরকে অনিরাপদ রাখবো। তো আমি বলতে চাই যে আমরা যে উদ্দেশ্য নিয়ে আইন দুটো রচনা করেছি, তিনটি আইন বলা চলে, আমরা পরস্পরের সাথে সমন্বিত করে এই আইনগুলো করেছি। সাইবার সুরক্ষা অধ্যাদেশ, ব্যক্তিগত উপাত্ত সুরক্ষা এবং ডেটা গভর্নেন্স। আমরা বিগত সময়ে দেখেছি ডিজিটাল ট্রান্সফরমেশনের নামে কতগুলো আইল্যান্ড তৈরি করা হয়েছে, যার মধ্যে কোনো সেতু নেই। এই যে ফ্রাগমেন্টেড ডিজিটাল ডেভেলপমেন্ট, এই ডেভেলপমেন্ট বাংলাদেশকে উপহার দিয়েছে 5 কোটি মানুষের তথ্যের ডার্ক ওয়েবে অ্যাভেলেবিলিটি, উপহার দিয়েছে আজকে আমাদের ব্যক্তিগত তথ্য ব্যবহার করে ফেক এনআইডি কার্ড তৈরি করা যেতে পারে, এবং ফেক হেলথ কার্ড, ফেক রেশন কার্ড সবকিছু করা যেতে পারে। এবং এমন একটা পর্যায়ে দিয়ে গেছে, এই তথ্য ব্যবহার করে আপনারা জানেন ভিক্টর টেক ক্রাঞ্চের তারা দেখিয়ে দিয়েছে যে এই তথ্যগুলো বাইরে পাওয়া যাচ্ছে, এই তথ্যগুলো দিয়ে ফেক এনআইডি কার্ড তৈরি করা যেতে পারে, অন্যান্য ফেক আইডেন্টিটি কার্ড তৈরি করা যেতে পারে, যেটা দিয়ে সম্পদ হস্তান্তরের মতো ঘটনা ঘটতে পারে, এবং এটা ঘটছে। আমাদের প্রতিষ্ঠানের সম্পদ ইউএনও এবং ডিসি এর জাল স্বাক্ষর করে হস্তগত করে ফেলা হয়েছে বিধিবদ্ধ প্রক্রিয়ায়। আমার প্রতিষ্ঠানে, আমাদের মন্ত্রণালয়ের প্রতিষ্ঠানের ক্ষেত্রে এটা হয়েছে। এই ঘটনাগুলো বাংলাদেশে ঘটছে। তো সুতরাং আমাদের নাগরিককে, আমাদের সব প্রতিষ্ঠানগুলোকে একই থেকে জবাবদিহিতার আওতায় আনতে হবে, অন্যদিকে তথ্যের সুরক্ষা দিতে হবে। আমরা যে আইনটা করেছি আপনারা জানেন যে এই আইনে আমরা কোনো জামিন অযোগ্য ধারা রাখিনি। বাংলাদেশের আইনে নমিনালি যদি শাস্তির বিধান বলা হয় 10 বছর, তাহলে সেটা বাস্তবে হয় কয়েক বছর মাত্র। হ্যাঁ, সাধারণত ওই আসামি আইন মেনে চলেছে বা কয়েদিদেরকে মানে শৃঙ্খলা মেনেছে, কয়েদিদের সাপোর্ট করেছে, এগুলো ব্যবহার করে নমিনাল শাস্তিটাকে বাস্তবে অনেক কমিয়ে আনা যায়। তো সেক্ষেত্রে আপনি যদি বলেন যে অস্ট্রেলিয়ায় 1 বছর আছে, এখানে 7 বছর দেওয়া হয়েছে, এটা তো আসলে কোনো যৌক্তিক ব্যাখ্যা হতে পারে না। তারপরে প্ল্যাটফর্ম লায়াবিলিটির ক্ষেত্রে বলা হয়েছে যে 18 মাস সময় দেওয়া হয়েছে, এটা অযৌক্তিক, এটা মানে বাস্তবসম্মত না। আপনার ডেটা সেন্টার করতে কয়দিন লাগে? আমরা সরকার, বাংলাদেশ কম্পিউটার কাউন্সিলের দিক থেকে ডেটা সেন্টার বাস্তবায়ন করছি 3টা, একটা না 3টা করছি। সেখানে আমরা ভেন্ডরকে 6 মাস থেকে 1 বছর সময় দিয়েছি। তো আমরা যদি সরকার যদি 1 বছরের মধ্যে ডেটা সেন্টার করতে পারি, বেসরকারি প্ল্যাটফর্ম কেন 18 মাসের মধ্যে ডেটা সেন্টার এনে তা আমাদের কমপ্লায়েন্স ফুলফিল করতে পারবে না? আপনারা কি আমাদের দেশের নাগরিক, নাকি আপনারা কার পক্ষে কথা বলছেন? তো সুতরাং আমি এই প্রশ্নগুলো তুলতে চাই এই জন্য যে আজকে আমাদের বোঝাপড়ার গভীরতায় যাওয়ার সময় হয়েছে। বিরোধিতার ক্ষেত্রে বিরোধিতা করে আমাদের অগ্রযাত্রাকে কেউ ব্যাহত করতে পারবে না, আমি মনে করি। দ্বিতীয় বিষয়টা হচ্ছে, যে উদ্দেশ্য নিয়ে আমরা এই আইনটা করেছি সেটা আমি একটু ব্যাখ্যা করব। সেটা হচ্ছে, দুটো প্রতিষ্ঠান যদি নিজেদের মধ্যে তথ্যের লেনদেন করে, তাহলে উপাত্তের লেনদেন করে, তাহলে তাদেরকে কমপ্লায়েন্স মানতে হবে। এই জন্য যে ধরুন আমি একটা প্রতিষ্ঠানকে উপাত্ত দিলাম, তার আগে আমাকে জানতে হবে যে ওই প্রতিষ্ঠানের এই উপাত্ত ব্যবস্থাপনার যোগ্যতাটা আছে কিনা, তার সাইবার সিকিউরিটির জন্য পর্যাপ্ত টুলস আছে কিনা, তার
সেখানে নেটওয়ার্কিং বুঝে, সাইবার সিকিউরিটি বুঝে, ডেটা গভর্নেন্স বুঝে বা ডেটা সায়েন্স বুঝে এই ধরনের এক্সপার্ট আছে কিনা। ডেটা হচ্ছে আজকের জগতের মাইন, গোল্ড মাইন। আগে যেটা গোল্ড ছিল বা ফুয়েল ছিল, সেটাকে আজকের জগতে বলা হয় যে ডেটাটা হলো মাইন। এই ডেটা মাইনিং করে আমি আমার ডিজিটাল ইকোনমির এক্সপানশন করব। এখন এই ডেটা আমি একটা অরক্ষিত, একটা জ্ঞানহীন, একটা ব্যবস্থাপনাহীন কোম্পানিকে, প্রতিষ্ঠানকে দিয়ে দিতে পারি না। তো সেই জন্য আমরা বলেছি কর্তৃপক্ষ একটা কমপ্লায়েন্স মেনটেন করবে। এই কমপ্লায়েন্সের শুরু হবে সম্মতির মাধ্যমে, অর্থাৎ ডেটার যে ওনারশিপ, ডেটার যে মালিকানা, সেটা ব্যক্তির, ডেটার সার্বভৌমত্ব ব্যক্তির। ব্যক্তির পক্ষে একটা প্রতিষ্ঠান জিম্মাদার হিসাবে, যেটাকে আমরা আইনে ডেটা ফিউডিশিয়ারি বলেছি, জিম্মাদার হিসাবে ডেটা কালেক্ট করবে, তারপর সংগ্রহ, সংরক্ষণ, প্রক্রিয়াজাতকরণ করবে। এবং এই প্রক্রিয়াজাতকরণের যে স্তরগুলো আছে, এই স্তরগুলোতে কর্তৃপক্ষ দেখবে যে আসলে ওই প্রতিষ্ঠানের এই কাজটা করার সক্ষমতা আছে কিনা। এখন এটাকে যদি আপনি অধিক ক্ষমতা বলেন, তাহলে আমার কিছু করার নেই। আমি অত্যন্ত বিনয়ের সাথে বলবো এই ক্ষমতাটা দেওয়ার দরকার আছে। অর্থাৎ সুপারভাইজিং অথরিটি হিসাবে আমরা প্রতিষ্ঠান এক যদি প্রতিষ্ঠান দুইকে যদি তথ্যের উপাত্তের আদান প্রদান করে, তাহলে এখানে সুপারভাইশন লাগবে। একটা না, একাধিক সুপারভাইশন লাগবে। এমনকি কোন কনসালটেন্ট এই নাগরিকের ব্যক্তিগত তথ্য প্রসেস করে, সেটাকেও আপনার সুপারভাইজ করতে হবে, যাতে যেন তেন কোম্পানির, যেন তেন কনসালটেন্টের নাম করে এসে এই ডেটাটা চুরি করতে না পারে। এবং এটার ঘটনা আপনার ঘটছে। আজকে আপনারা যদি আমাদের সাইবার সুরক্ষা নিয়ে কাজ করা এথিক্যাল হ্যাকারদের নিয়ে কথা বলেন, তাহলে তারা বলবে যে কমপক্ষে 7 থেকে 10% সাইবার সিকিউরিটি ব্রেচ হচ্ছে ইন্টারনাল অ্যাক্টরদেরকে দিয়ে, অর্থাৎ কোম্পানির নিজস্ব ভেন্ডর এবং কনসালটেন্টরাই সাইবার সিকিউরিটির থ্রেট গুলো তৈরি করছে। তাহলে কর্তৃপক্ষকে ক্রিটিক্যাল পার্সোনাল ইনফরমেশনের ক্ষেত্রে একটা ওভারসিং করতে হবে যে কোন ভেন্ডর কাজ করছে, এখানে কিন্তু বৈরী ভেন্ডর বা বৈরী কনসালটেন্ট আছে কিনা। তাহলে এই ওভারসিং গুলো লাগবে। তারপরে ধরুন এরকম ঘটনা ঘটেছে, বাংলাদেশেরই একটা কোম্পানি একই সফটওয়্যার 7টা মন্ত্রণালয়ের 7টা দপ্তর সংস্থা বিক্রি করেছে। তাহলে সরকারের অর্থের অপব্যয় হলো না? ইউরোপিয়ান ইউনিয়নের দেশগুলোতে একই সেবা প্রদানকারীর ক্ষেত্রে একই সফটওয়্যারের উপস্থিতিতে অন্য সফটওয়্যার ইন্ট্রোডিউকশন করা যায় না? তাহলে আমরা এখানে এইরকম একটা এনভায়রনমেন্ট করার চেষ্টা করেছি যে এখানে একটা হার্ডওয়্যার কমপ্লায়েন্স, একটা সফটওয়্যার কমপ্লায়েন্স থাকবে, যে যেই কাজটা করার জন্য আপনি সফটওয়্যারটা মানুষের পাবলিক স্পেন্ডিং করছেন, মানুষের টাকায়, কর ভ্যাটের টাকায় আপনি করছেন, আপনি তার আগে যাচাই করবেন যে একই ধরনের সফটওয়্যার এই মন্ত্রণালয়গুলোতে আছে কিনা। যদি থাকে তাহলে আপনি ইন্ট্রোডিউস করতে পারবেন না। ওই আগেরটার ব্যবহার সুনিশ্চিত করবেন এবং এর মাধ্যমে আপনি আপনি মানুষের অর্থের অপচয় রোধ করবেন। তো এই কমপ্লায়েন্স গুলো আমরা অত্যন্ত যৌক্তিক কারণে এনেছি।